আমার চোখের সামনে বিরাজের দেহ ক্রমশ কৃষ্ণ বর্ণ ধারণ করছে। তার চোখ মুখ যেন কালো পোড়া কাঠের মতো, হাতগুলো কাঠি সার, চুলগুলো সনের নুড়ির মতো সাদা, চোখের ভেতরটা সাদা ঘোলাটে রং ধারণ করেছে। ভয়ে আমার বুকের ভেতর কেঁপে উঠল। এ কি দেখছি আমি? অমন সুন্দর চেহারা এমন রূপ ধারণ করছে? প্রাণটুকু ঢিপ ঢিপ করছে এখনো। এইটুকুই একমাত্র আশা আমাদের। সবাই দূর থেকে দেখছে, কেউ কেউ একবার চোখের দেখা দেখেই ছুটে চলে যাচ্ছে। সত্যি বিরাজের এই মূর্তি সহ্য করা তার নিজের লোকের পক্ষেও অসম্ভব। আমার বুকের ভেতর থেকে একটা নিঃশ্বাস বেরিয়ে এলো যেন। এ আমার কর্মফল, কিন্তু আমার কৃতকর্মের ফল বিরাজ কেন ভোগ করবে? হে ঈশ্বর, আমাকে পথ দেখাও। আমি তখন কি করব, কার কাছে যাব, কিছুই বুঝতে পারছি না। সে এক ভয়ঙ্কর অবস্থা। নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হচ্ছিল। মনে হচ্ছে বিরাজের এমন অবস্থা হবার থেকে যদি আমার প্রাণটা চলে যেত তো ভালো হতো। তারপর কি হলো ঠাকুরমশাই? কিন্তু কেন এমন হলো বিরাজের? বেশ কয়েক মাস পর আবার মটলেনে ঠাকুরমশাইয়ের বাড়ি আমাদের আড্ডা বসেছে। মাঝে বদলি হয়ে গিয়েছিলাম কলকাতার বাইরে। তার আগে গিয়েছিলাম কেদারনাথ দর্শনে। সেখান থেকে ফিরে ঠাকুরমশাই গিয়েছিলেন তার গ্রামের বাড়ি রামজয়পুরে। সেখানে তার পিতৃকুলের সঙ্গে সম্পর্কিত এক ভাই মারা গিয়েছিল। তার শ্রাদ্ধ উপলক্ষে ঠাকুরমশাই তার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। বহুদিন পর গ্রামের বাড়িতে গিয়ে ঠাকুরমশাই নাকি এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। সেই ঘটনার কথাই তিনি আমাদের বলছিলেন সেই রাতে। ঠাকুরমশাইয়ের গ্রাম রামজয়পুরের গল্প আমরা বহুবার শুনেছি। তার বোন বিরাজবালার কথাও শুনেছি। আবার বহুদিন পর ঠাকুরমশাইয়ের মুখে বিরাজবালার কথা শুনলাম, কিন্তু যা শুনলাম তাতে আমাদের মনটা খারাপ হয়ে গেল। ঠাকুরমশাই গুড়ুক গুড়ুক করে হুঁকো টানছিলেন। হুঁকো থামিয়ে তিনি আবার শুরু করলেন। আমার চোখের সামনে যদি বিরাজের মৃত্যু হতো তাহলে আমার বেঁচে থাকাটা মৃত্যু তুল্য হতো। আয়ু যতদিন আছে মানুষকে বেঁচে থাকতেই হয়, কিন্তু কখনো কখনো সেই বেঁচে থাকা মৃত্যু তুল্য হয়ে দাঁড়ায় যখন কোনো প্রিয়জনের মৃত্যু চোখের সামনে দেখতে হয়। বহুদিন পর গ্রামে গিয়ে আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে ভালোই লাগছিল, যদিও দেখা হওয়ার উপলক্ষটা কোনো আনন্দের ঘটনা ছিল না। যে মারা গিয়েছিল সে আমার সম্পর্কিত ভাই। মারা যাবার বয়স তার হয়নি, আমার চেয়ে বয়সে ছোট, কিন্তু বেশ কিছুদিন ধরেই সে অসুখে ভুগছিল। তার অসুখটা নাকি বাড়াবাড়ি হয়েছিল একবার বৃষ্টির দিনে মাঠ থেকে ফেরার পরে। কি যে হয়েছিল তার জানি না। গ্রাম্য হোমিওপ্যাথ ডাক্তার তাকে দেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারা যায়নি। শহরে হাসপাতালেও একবার নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অসুখটা কি হয়েছিল তার, সেটা বোঝা যায়নি? না, ক্রমশ দেহের রক্ত শুকিয়ে গিয়ে সে নাকি বিছানায় মিশে গিয়েছিল। তারপরে একদিন কখন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কেউ টের পায়নি। যেহেতু সে অনেকদিন ধরে বিছানায় শয্যাশায়ী হয়েছিল, তাই তার মৃত্যুতে সে মুক্তি পেয়েছে এই কথা সকলে বলা বলিও করছিল। যাই হোক, সব মৃত্যুই দুঃখের, তাই আমার মনটা একটু খচখচ করছিল বটে। একবার যদি মৃত্যুর আগে খবর পেতাম তাহলে অন্তত চোখের দেখাটা দেখতে পেতাম। মৃত্যুর কারণ শুধুমাত্র রোগ নাকি অন্য কিছু তা অনুমান করার চেষ্টা করতাম ঠিকই। আমি কলকাতায় চলে আসার ফলে অনেক আত্মীয় স্বজনের সাথেই দূরত্ব বেড়ে গিয়েছে। বহুদিন পর বিরাজের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছিল। বিরাজের এখন বেশ গিন্নি সুলভ চেহারা।
সে আমাকে দেখে হাসি মুখে এগিয়ে এলো, আমাকে প্রণাম করে বলল, দাদা, তোমাকে যে এখন দেখতে পাবো আমি তো আশাই করিনি। বৌঠান কোথায় গো, তিনি আসেননি? কেন আশা করিসনি কেন? তুই কি ভাবছিস আমি এখনো সেই পথে পথে ঘুরে বেড়াই? না না, তা একটু ভাবিনি। বৌঠান বুঝি তোমাকে ছেড়ে দেবেন এখন? তা চারি জামাই ওরা সব ভালো তো? হ্যাঁ, তারা সবাই ভালো আছে। তোর বউঠান কাছে চারির কাছে, তাই তো সে এখানে আসতে পারলো না। এসেছো যখন রামজয়পুরের বাড়িতে থেকে যাও কদিন, আমিও থাকবো দুদিন। অনেক দিন পর এসেছি, এখন ঘর সংসার ছেড়ে আসবার কি আর জো আছে? আমি বিরাজের মাথায় হাত বুলিয়ে বললাম, হ্যাঁ, খুব গৃহিণী হয়ে গেছিস, বুঝতে পারছি। সংসার ছেড়ে আসার উপায় নেই, হ্যাঁ, তাই না? আমার কথায় বিরাজ একটু লজ্জা পেল। সে বলল, জানো দাদা, আর সংসার করতে ভালো লাগে না গো। অনেক দিন তো হলো, এবার তোমার মতো সন্ন্যাসী হয়ে পথে বেরিয়ে পড়তে ইচ্ছে করে। বলিস কি রে, তোরও সন্ন্যাসী হয়ে যেতে ইচ্ছে করে? আমি সন্ন্যাসী জীবন ছেড়ে সংসারে বাঁধা পড়লাম, আর তুই সংসার জীবন ছেড়ে সন্ন্যাসী হতে চাইছিস? পাগলি। চাইলেই কি আর হবে? তুমি যখন গৃহীর জীবনে বাধা পড়ে গেলে, আমার কথা বাদই দাও। বিরাজের মুখে একটা বিষাদের ছায়া পড়ল। আমরা জানি এই সংসার জীবন সুখ দুঃখে মেশানো। দুঃখের ভার যখন বেশি হয়ে যায় তখন সংসার ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। আর বিরাজের ব্যাপারটা তো আমি জানি। বিরাজ অতি অনুভূতিশীল মানুষদের মধ্যে একজন, যার সঙ্গে প্রেত জগতের সংযোগ স্থাপন হতে পারে। প্রেতাত্মাদের মধ্যে যাদের অতৃপ্ত কামনা বাসনা প্রবলভাবে জেগে থাকে, তারা বিরাজদের মতন অনুভূতিশীল মানুষদের মাধ্যমে তাদের অপূর্ণ কামনা বাসনা পূরণ করতে চায়। এতে যে দেহ আশ্রয় করে তারা অপূর্ণ ইচ্ছা পূরণ করতে চায়, তার ক্ষতি হয়। আমি বিরাজকে একটা কবচ দিয়েছিলাম অশুভ আত্মাদের হাত থেকে রক্ষা করার জন্যে, মনে আছে নিশ্চয়ই। সেই কবচ কি সে এখনো ধারণ করে আছে নাকি খুলে ফেলেছে, এই চিন্তাটা আমার মাথায় এলো। কিন্তু সংকোচ হলো, কিছু জিজ্ঞেস করতে পারলাম না। দাদা হিসেবে তার খোঁজ খবর রাখা আমার উচিত ছিল, কিন্তু সেই দায়িত্ব তো আমি পালন করতে পারিনি। সংসারে কটা দায়িত্বই বা আমি পালন করেছি। আসলে বহুদিন পর গ্রামে এসে এই সব কথাই মনে পড়ছিল। সেই জন্যেই মনস্থির করলাম গ্রামের বাড়িতে দু একদিন থেকেই যাই। সন্ধ্যার সময় ফিরে এলাম রামজয়পুরে, আমাদের সেই গ্রামের বাড়িতে। এখন আর বাড়িতে বিশেষ লোকজন নেই, তবুও বাবা মায়ের ঘর, ঠাকুরদার ঘর দেখে মনটা উদাস হয়ে যাচ্ছিল। কত স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে। ঠাকুরদার ঘরটা খুলে ঢুকলাম। তার সংগ্রহে থাকা কিছু পুঁথি আমি আমার এখানে নিয়ে এসেছি, তবুও এখনো অনেক পুঁথি আছে। সবগুলোর পাঠ উদ্ধার করা আমার পক্ষে এ জীবনে সম্ভব নয়। মনটা খারাপ হয়ে গেল। ঘরের দরজাটা বন্ধ করে বাইরে এলাম। দেখি আমার ছোটবেলার বন্ধু রমাপদ আমার সাথে দেখা করতে এসেছে। বলল, আরে তারানাথ, তা কেমন আছিস রে? হ্যাঁ, এই কতদিন পর তোকে দেখলাম। শুনছিলাম তুই নাকি বড় ধরনের সাধু হয়ে গেছিস। হ্যাঁ, তোর মাথায় একটা চাঁটি মারবো সেই ছোটবেলার মতো। তুই যে আমার বিয়ে খেতে এসেছিলি সেটা ভুলে গেলি? ও হ্যাঁ হ্যাঁ, তুই তো বিয়ে করেছিলি, মানে তোর বাড়ি থেকে তোকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, ওই তোর মাথা থেকে সাধুগিরির ভূত নামাবার জন্য। হ্যাঁ, তাহলেও কি যেন একটা বড় ধরনের কাজ তুই করছিস, কি যেন, হ্যাঁ মনে পড়েছে। এই তুই নাকি বড় জ্যোতিষী হয়েছিস। হ্যাঁ, বড় কি ছোট জানি না, এই জ্যোতিষ চর্চা করাই আমার পেশা, বুঝেছিস? তবে এখন আর সেসব কথা নয়। আমরা এখন ফিরে যাব সেই পুরনো কালে, মানে আমাদের ছোটবেলার সময়। মাছ ধরবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সেটা তো একটা দারুণ ব্যাপার হবে। তাহলে চল, কাল ভোরবেলায় যাবো। হ্যাঁ, আমি সব জোগাড় করে রাখছি, কেমন? তোমাদের তো আমি আমার মাছ ধরার নেশার কথা অনেকবার বলেছি। বুঝলে, গ্রামের সেই জীবন ছিল একটা আলাদা রকম।
এখন যদিও অনেকটা অন্যরকম হয়ে গেছে, তবু আমাদের মতো পুরনো লোকেরা গ্রামে গেলে সেই পুরনো পরিবেশটা খুঁজে পেতে চায়। তাই পরের দিন ভোরে মাছ ধরতে যাব ভেবে মনটা খুশি খুশি হয়ে উঠল। এই কলকাতায় একটা বাড়ির মধ্যে আবদ্ধ থাকতে থাকতে যে কতটা বিরক্ত হয়ে উঠেছি তা গ্রামে গিয়ে বুঝতে পারলাম। একবার ভাবলাম এখন তো চারির বিয়ে হয়ে গেছে, আর কোনো পিছু টান নেই, সেই গ্রামের বাড়িতেই জীবনের বাকি কদিন কাটিয়ে দিই। এই না না ঠাকুরমশাই, একদম এই কথা ভাববেন না। আমরা তাহলে অনাথ হয়ে যাব। এই মঠ লেনে আসা আর আপনার কাছে গল্প শোনা বন্ধ হয়ে গেলে আমরা মারা যাব। আমরা আপনাকে ছাড়বো না, কি বলো বিভূতি? হ্যাঁ ঠাকুরমশাই, আপনি এখান থেকে চলে গেলে আমাদেরও আপনার সাথে চলে যেতে হবে। আপনার সাথে থেকে আমাদেরও তো বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। মোট কথা, মটলেনের সাথে আমাদের জীবন জড়িয়ে গেছে ঠাকুরমশাই। এখন আর আপনাকে আমরা ছাড়তে পারবো না। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা যে একেবারে অস্থির হয়ে পড়লে হে। গ্রামের বাড়িতে গিয়ে আমি কি থাকতে পারবো নাকি? তবে জানো তো, যার যেখানে খুঁটি পোতা আছে তাকে সেই জায়গায় মাঝে মাঝে যেতেই হয়। খুঁটি উপড়ানো কি সহজ? তাই তো আবার সেই জায়গাতেই গিয়ে পড়লাম যেখানে আমার একবার ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। এদিকে বিরাজও তো তার পুরনো জায়গায় এসে খুব খুশি, সে যেন একেবারে কিশোরী কন্যাটি হয়ে গেছে। সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু আমার মনে একটা প্রশ্ন বারবার খোঁচা দিচ্ছিল। বিরাজ তার কবচটা এখনো পড়ে তো? সেটা খুলে ফেলেনি তো? বিরাজের মনে এখন সংসার সম্পর্কে বৈরাগ্য জন্মাচ্ছে। এদিকে পুরনো জায়গায় এসে যদি তার অতি অনুভূতি শক্তি জেগে ওঠে, তাহলে সে সাধন মার্গের পথেও চলে যেতে পারে। আর তার মধ্যে একজন উচ্চ স্তরের সাধিকা হওয়ার মতো শক্তি আছে। পরের দিন ভোরবেলা তখনও অন্ধকার আছে, রমাপদ মাছ ধরার সরঞ্জাম নিয়ে হাজির। আমিও তৈরি হয়েছিলাম। সেই ঝিলের ধারে গিয়ে ছিপ নিয়ে বসলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম দূরে এখনো অন্ধকার আকাশের গায়ে দু একটা তারা ফুটে আছে। একটা কুয়াশা জমাট বেঁধে আছে ঝিলের ওপরে। হঠাৎ দেখলাম রমাপদর মাথার পিছনে অন্ধকার মতো একটা ছায়া এসে আটকে আছে। আমি বারবার রমাপদর দিকে চেয়ে দেখছিলাম, কিন্তু বারবারই ছায়াটা আমার চোখে পড়ছে। আমি জানি এটা একটা অশুভ সংকেত। রমাপদর সামনে কি কোনো বিপদ আসছে? ভাবতে ভাবতেই দেখি বিলের পাশের কাদা মাটিতে পা পিছলে পড়ে রমাপদ শটান জলের দিকে চলে গেল। আমার কানে এলো তার গলার আওয়াজ। তারানাথ! তারানাথ! বাঁচা আমাকে! তারানাথ! কে যেন আমাকে ঝিলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বাঁচা আমাকে ভাই! গতকাল রাতে কখন বৃষ্টি হয়েছিল বুঝিনি। চারিদিকে কাদা আর পিছল মাটি। আমি ঝিলের ধার অবধি যেতে যেতে রমাপদ জলে পড়ে গিয়ে হাবুডুবু খেতে শুরু করে দিয়েছে। কোনো ক্রমে কষ্টে সৃষ্টে তাকে তুললাম। রমাপদ তখন হাঁপাচ্ছে। সে যতটা না জল খেয়েছে তার থেকে বেশি ভয় পেয়েছে। রমাপদর বয়স হয়েছে, তার শরীর ভারী হয়ে গেছে। আমিও তাকে তুলতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিলাম। ঝিলের ধার থেকে একটু উঁচু জায়গায় গিয়ে রমাপদকে বললাম, একটু বিশ্রাম নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক, আজ আর মাছ ধরে কাজ নেই। কি হলো বলতো তারানাথ? হ্যাঁ, আমি এমন ভাবে পড়ে একেবারে জলে চলে গেলাম কি করে? জানিস তো, আমায় না কে যেন পেছন থেকে ঠেলা দিল মনে হলো। হ্যাঁ রে, মানে আচমকা কি যে হলো কিছু বুঝে উঠতে পারলাম না। আমি রমাপদর দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বললাম, কি আবার হবে? আমাদের শরীর কি আর আগেকার মতো আছে? কোনোভাবে হয়তো শরীরের ভার রাখতে পারিসনি। চল তাহলে তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কিরে, হাঁটতে পারবি তো? আরে
আমার পায়ে না বড্ড লেগেছে, ভালো করে হাঁটতে পারছি না। ও দেখ, কত উৎসাহ করে মাছ ধরতে এলাম, আর হলো না। আবার কবে হবে জানি না। ওরে বাবা রে! রমাপদর মাথার পেছনে থাকা জমাট বাঁধা অন্ধকারটা কিন্তু আর ছিল না। আমি একটু স্বস্তি পেলাম। যাক, আর কোনো বিপদ হবে না এখনই। দূরে তখন অন্ধকার আর জলা জমি দেখা যাচ্ছে। না না, ওদিকে তাকানো ঠিক হবে না। আমি আমার সেই অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে করতে চাই না। রমাপদকে বাড়ি দিয়ে এলাম। তখনও জানি না আমার বাড়ির মধ্যেই বিপদ এসে ঢুকেছে। আমি এসে আবার শুয়ে পড়েছিলাম। রমাপদর ঘটনাটা আমাকে ভাবাচ্ছিল। এই ঘটনা কি আমাকে অন্য কোনো বড় ঘটনার ইঙ্গিত দিচ্ছে? একটু চিন্তায় পড়ে গেলাম। অনেক দিন পর এসেছি, কিন্তু মনে হলো এখান থেকে ফিরে যাওয়াই ভালো। কিন্তু বিরাজ বারবার করে বলেছে আরও একটা দিন থেকে যেতে। নানা চিন্তায়, নানা ভাবনায় আর ঘুম হলো না। ঠাকুরদার ঘরে গিয়ে পুঁথিগুলো দেখছিলাম, কিন্তু একটু বেলা হতেই বিপদটা টের পেলাম। বিরাজের স্বামী তার সাথে ছিল। বেলা 10টার সময় সে এসে আমায় ডাকলো। সে বেশ উদ্বিগ্ন স্বরে বলল, দাদা, আপনি এখানে? আমি বাড়ি ময় আপনাকে খুঁজে বেড়াচ্ছি। এদিকে একটা বিপদ হয়েছে। কি হয়েছে? বিরাজ ঠিক আছে তো? না, ঠিক নেই, সেটাই তো আপনাকে বলছি আমি। রাতের বেলা তো টের পাইনি। ও কোথায় যেন গিয়েছিল, কখন এসে শুয়েছে জানি না। আজ আমি উঠে গেছি, বিরাট শুয়ে আছে দেখে ডাকিনি। ভাবলাম রাত করে শুয়েছে, ঠিক আছে, পরে উঠবে। কিন্তু উঠছে না দেখে ডাকতে গিয়ে কপালে হাত দিয়ে দেখি পুড়ে যাচ্ছে, গায়ে ধুম জ্বর। আমি ডাকতে আমার দিকে তাকালো, কিন্তু মনে হচ্ছে সে যেন আমায় চেনেই না। কি হবে দাদা, এখানে ডাক্তার পদ্ধতি কোথায় কিছুই জানি না। এই অবস্থায় কি করে বাড়ি নিয়ে যাব তাও জানি না। চলো দেখি কি হয়েছে। বিরাজের ঘরে আমাদের এক সম্পর্কিত বোন রয়েছে। সে বিরাজের মাথা ধুইয়ে দিচ্ছিল। আমি দরজার কাছেই দাঁড়িয়ে পড়েছিলাম। বিরাজের মাথার কাছে সেই জমাট বাঁধা অন্ধকার, যেটা আমি রমাপদর মাথায় দেখেছিলাম। শুধু মাথার কাছে নয়, একটা অন্ধকার ছায়া যেন বিরাজের সমস্ত শরীর ঘিরে রয়েছে। এ কি সর্বনাশ হলো! তাহলে বিরাজ কি সেই কবচ খুলে ফেলেছে? আমি জামাইকে বললাম, আচ্ছা জামাই বাবা জীবন, একটু দেখো তো বিরাজের বাহুতে কোনো কবজ আছে কিনা। না দাদা, ওর বাহুতে কোনো কবচ নেই। হ্যাঁ, একটা ছিল বটে, সেটা তো অনেক দিন খুলে রেখেছে। ওহ, কেন যে বিরাজ এটা খুলে ফেলেছে জানি না। এই কবচটা হলো রক্ষা কবচ। আচ্ছা বাবা জীবন, তুমি আর একটা কথা বলো তো, ওই কবচটা খুলে রাখার পর কি কোনো রকম অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলে? না না, সব তো ঠিকই ছিল, কিছু তো হয়নি। আসলে আমি তো ঠিক জানি না বিরাজ কেন আপনার দেওয়া কবচটা খুলে ফেলেছিল। আচ্ছা দাঁড়াও, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আমি ঘরের ভেতরে গিয়ে বিরাজের মাথার কাছে দাঁড়ালাম। ভিতরে কেমন একটা বিশ্রী গন্ধ। এই গন্ধ আমি চিনি। নিশ্চয়ই কোনো অশুভ শক্তি বিরাজের শরীরে বাসা বেঁধেছে। ঘরের ভেতর দুটো জানলা রয়েছে, দুটোই বন্ধ। বিরাজ নির্জীবের মতো শুয়ে আছে। আমি তার কপালে হাত দিলাম, তার কপাল কিন্তু ঠান্ডা। তাহলে কি বিরাজের জ্বর নেমে গেছে? নরম গলায় ডাকলাম, বিরাজ, বিরাজ। বিরাজের বন্ধ চোখের পাতা দুটো একটু নড়ল। আমি আবার তাকে ডাকলাম। তার শরীরের চারপাশে জমাট বাঁধা কালো ছায়াটা যেন আরো জমাট বেঁধে গেছে। ঘরের মধ্যে একটা অস্বস্তিকর আবহাওয়া আমি টের পাচ্ছি। উঠে গিয়ে একটা জানলা খুলে দিলাম। অমনি সঙ্গে সঙ্গে বিরাজ লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে আমায় ঠেলে সরিয়ে দুম করে জানলাটা বন্ধ করে দিল।
আমার দিকে এমনভাবে চোখ পাকিয়ে তাকালো যেন আমাকে চেনেই না। একটু আগেই যে নির্জীবের মতো শুয়েছিল তার গায়ে যেন অসীম শক্তি। তার চোখগুলো গোলাকার, মুখের চামড়ায় একটা কালচে ভাব। আমি তার দিকে এগিয়ে যেতেই সে সজোরে আমাকে একটা ধাক্কা দিল। বিরাজ তখন বিছানার ওপর বসে চোখ পাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর মুখে থুতু ছেটাচ্ছে আর বলছে, যা, চলে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, কেউ আসবি না আমার কাছে। থু থু। আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলাম। বিরাজের স্বামীর তখন কাঁদো কাঁদো অবস্থা। সে আমার হাত ধরে বলল, এ কি সর্বনাশ হলো দাদা? বিরাজের হলোটা কি? সে হঠাৎ করে এই রকম আচার আচরণ করছে কেন? কালকে অবধি তো সব ঠিক ছিল। আমি তার হাত ধরে বাইরের ঘরে নিয়ে এসে বসালাম। বললাম, বিরাজের অসুখটা কোনো সাধারণ অসুখ নয়। ওই অসুখ ওর অনেক দিনের। জায়গা বিশেষে ওর এই রোগ লক্ষণ দেখা যায়। এই বাড়িতে এসেছে বলেই ওর অসুখটা আবার ফিরে এসেছে। তুমি চিন্তা করো না, বিরাজ তোমার সাথে আবার নিজের ঘরে ফিরে গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু একটা মুশকিল, এখনই তুমি ওকে নিয়ে যেতে পারবে না। সে তো বুঝতেই পারছি, ওকে এই অবস্থায় নিয়ে যাব কি করে? এদিকে এদিকে আমার আর বেশি দিন থাকা সম্ভব নয়। কালকে একটা মামলার ব্যাপারে জেলা কোর্টে যেতে হবে। আমি বিরাজকে নিয়ে ফিরে যেতে চেয়েছিলাম, এখানে থাকতে চাইনি, কিন্তু বিরাজ এমন জেদ করলো। এখন কি সমস্যায় পড়লাম বলুন দেখি। বেশ তো, তুমি যাও, আমি বিরাজকে সুস্থ করে নিজে গিয়ে তোমার বাড়ি দিয়ে আসবো। আপনি বলছেন দাদা, কিন্তু আমি আমি স্বস্তি পাচ্ছি না। তবে আমাকে যেতেই হবে। ঠিক আছে, আমার ছোট ছেলেকে পাঠিয়ে দেব, সে যেন তার মাকে নিয়ে যায়। না না, তুমি নিশ্চিন্তে যাও, বিরাজের দায়িত্ব আমার। তাকে আমি সুস্থ করে তুলবই, ছেলেকেও ব্যস্ত করার দরকার নেই। ঠিক আছে দাদা, আপনার ওপর আমার ভরসা আছে। আপনার কথা বিরাজের মুখে আমি অনেক শুনেছি। তাহলে একবার চোখের দেখা দেখে আমি রওনা হই। হ্যাঁ, তবে ওকে ডেকো না, ও ঠিক হয়ে যাবে। হয়তো সাময়িক উত্তেজনার বশে বিরাজ একটু এলোমেলো কাজ করে ফেলেছে। বিরাজের স্বামী দরজাটা একটু ফাঁক করে দেখে নিল। বলল, ঘুমোচ্ছে বোধ হয়, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে মনে হচ্ছে, তাই না দাদা? তাহলে আমি রওনা হয়ে যাই দাদা। আমি বিরাজের স্বামীকে বাড়ির সদর দরজা পর্যন্ত এগিয়ে দিলাম, কিন্তু তাকে ভরসা দিলেও আমার মনে তখন গভীর চিন্তা। বিরাজকে এখন আবার একটা কবচ এক্ষুনি তৈরি করে পরিয়ে দেওয়া সম্ভব নয়। আর তাছাড়া আমি তখন বিশেষ একটা পরিস্থিতিতে কবচটা বিরাজকে পরিয়ে দিয়েছিলাম। এখন দেখতে হবে কোন প্রেতাত্মা কি উদ্দেশ্য নিয়ে বিরাজের শরীরে প্রবেশ করেছে। রাঙা কাকিমার যে পিণ্ডদান করা হয়ে গেছে সে গল্প তো আমি তোমাদের বলেছি, সুতরাং তিনি আর ফিরে আসবেন না। এখন পরিস্থিতিটা অনেক জটিল। হ্যাঁ, মনে আছে, আপনি কী সব অদ্ভুত জিনিস দিয়ে কবচ তৈরি করার গল্প বলেছিলেন। আসলে বিরাজ আর রাঙা কাকিমার কাহিনী তো আপনার থেকে অনেকবার শুনেছি। আহা, তুমি থামো কিশোরী। ঠাকুরমশাই বলছেন শুনছো না? এবারের পরিস্থিতিটা অনেক খারাপ ছিল। আপনি বলুন তো ঠাকুরমশাই, আপনি কি করে বিরাজকে এই পরিস্থিতি থেকে বার করে আনলেন? হ্যাঁ, ওই রকম একটা ভয়ানক অবস্থা থেকে বিরাজকে যে আমি বার করে আনতে পারলাম তার জন্যে তোমাদের অনেকটা কৃতিত্ব আছে। মানে, আমরা তো ওখানে উপস্থিতই ছিলাম না, আমরা আবার কি করলাম? তোমরা দুজনে যে আমার কতটা উপকার করেছো তা তোমরা নিজেরাই বুঝতে পারোনি। তোমাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। এমা না 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 না, ছি 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 ছি, কি বলছেন ঠাকুরমশাই? আমরা আপনার স্নেহ পেয়ে ধন্য হয়েছি। যদি অজান্তেই কিছু উপকার করে থাকি তাহলে বুঝবো সেটা আপনার আশীর্বাদেই সম্ভব হয়েছে। পুরো ঘটনাটা শোনো, তাহলে বুঝতে পারবে তোমাদের ভূমিকা এখানে কি ছিল। বিরাজের স্বামী চলে গেলে আমি আমার ঘরে গিয়ে চুপচাপ বসেছিলাম। কি করব কিছুই দিশা পাচ্ছিলাম না।
এদিকে বিরাজের স্বামীকে কথা দিয়েছি বিরাজকে আমি সুস্থ করে তার কাছে দিয়ে আসব। গতকাল রাতে বিরাজ যখন এক প্রতিবেশীর বাড়িতে দেখা করতে গিয়েছিল, সে যখন অন্ধকার রাতে একা ফিরছিল তখনই কিছু একটা ঘটেছে। কোনো প্রেতাত্মা বিরাজের ওপর ভর করেছে। আজ ভোরবেলা রমাপদ হঠাৎ পড়ে গেল ঝিলের জলে। সে বলেছিল তাকে কে যেন ধাক্কা দিয়েছে। তার মাথার পেছনেও একটা অন্ধকার ছায়া দেখেছিলাম। তাহলে রমাপদ আর বিরাজের ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? আমার কাছের দুজনের এরকম অবস্থা হলো, কিন্তু আমার কিছু হয়নি। তাহলে কি কেউ আমাকে ভয় দেখাতে চাইছে? অনেক অপদেবতা বা অশুভ শক্তিকে আমি যজ্ঞ করে তাড়িয়ে দিয়েছি বা কারো কারো শক্তি কেড়ে নিয়েছি। তাদের মধ্যে কেউ কি আমার ক্ষতি করতে চায়? ভাবতে ভাবতে মনটা অস্থির হয়ে উঠল। ঠাকুরদার ঘরে গিয়ে কিছু পুঁথি ঘাঁটতে লাগলাম। ও হ্যাঁ, তার আগে বিরাজকে একবার দেখে এসেছিলাম। সে আরো নির্জীব হয়ে শুয়ে আছে। তার সারা শরীর কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। তার চেহারা যে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে এক নজরেই বুঝতে পারলাম। আমার বুক দুরু দুরু করে উঠল। তাহলে কি বিরাজকে বাঁচাতে পারবো না? বিরাজের স্বামীকে আমি ইচ্ছে করেই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আমি চাইনি কোনো অস্বাভাবিক ব্যাপার তার চোখে পড়ুক। ঠাকুরদার পুঁথি ঘাঁটতে ঘাঁটতে চোখে যেন ধাঁ ধাঁ লেগে গেল। বুঝলাম যে সাধন মার্গের থেকে অনেক দূরে চলে গেছি আমি। এইসব গুপ্ততন্ত্রবিদ্যা আয়ত্ত করার মতো ক্ষমতা আজ আর আমার নেই। কিন্তু বিরাজকে তো বাঁচাতে হবে। মাথায় কিছুই আসছিল না। ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি, যাই। হাঁটতে হাঁটতে সেই ঝিলের দিকে যাচ্ছিলাম। কিছুটা যাবার পর দেখি রমাপদ একটা লাঠি হাতে এদিকে আসছে। সে আমাকে ডাকলো। কি হে তারানাথ, বলি ওদিকে কোথায় যাচ্ছ? বাহ, তোমার পায়ের ব্যথা কমেছে দেখে ভালো লাগলো। ওই একটু ঝিলের দিকে যাচ্ছিলাম। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এদিকে ঝিল কোথায়? আসলে অনেক দিন পরে এসেছে তো, তাই মনে হয় দিক ভুল হয়ে গেছে। আরে এদিক দিয়ে সোজা গেলে তো সেই কৈখালির মাঠে জলা জমি পড়বে। আরে আমি তো ওদিকেই গিয়েছিলাম। জলা জমিতে এখন ওই পদ্ম ফুলের চাষ করা হয়, বুঝলে? আমার মনে পড়ে গেল সেই রাতের কথা। সেই গলিত সব দেহ আমার দিকে এগিয়ে আসছিল। কি ভয়ঙ্কর দৃশ্য! আজও মনে পড়লে যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। কাল ভৈরবের কৃপায় আমি রক্ষা পেয়েছিলাম। তোমাদের তো সেই ঘটনার কথা আগেই বলেছি। সব সাধনা করেছিল, কিন্তু সেই সাধনা আমি পূর্ণ করতে পারিনি। এ বড় অভিশাপ। এই অসম্পূর্ণ সাধনার ফল সারা জীবন বইতে হয়। তাই তো তোমাদের বলি, তন্ত্র সাধনার মধ্যে সব সাধনা হলো সবচেয়ে কঠিন। এই সাধনা সম্পূর্ণ করতে পারলে যেমন অমিত শক্তির অধিকারী হওয়া যায়, তেমনি অসম্পূর্ণ করে সব সাধনা ছেড়ে চলে এলে শাস্তি ভোগ করতে হয় অপরিসীম। আমি সাধনা সম্পূর্ণ করতে পারিনি, তাই আমাকে শাস্তি ভোগ করতে হয়েছে। রমাপদর সাথে কথা বলতে বলতে আমরা বাড়ি ফিরে এলাম। বাইরে বেরোবার মতন সাহস আর অবশিষ্ট ছিল না। ভাবছিলাম কিছুই যখন উপায় খুঁজে পাচ্ছি না, তাহলে একটা অপদেবতা তাড়ানোর যোগ্য করব কিনা। একবার বিরাজকে দেখার জন্য ঘরের দরজাটা খুললাম। ঘরের ভেতরে অন্ধকার। বিরাজের দেহ যেন আরো শুকিয়ে গেছে। হঠাৎ মনে হলো ঘরের মধ্যে কিসের একটা ছায়া যেন নড়াচড়া করছে। কেউ একটা রয়েছে ঘরের ভেতরে। একটা ভীষণ দুর্গন্ধ আসছে ঘরের কোণ থেকে। আমার গা গুলিয়ে উঠল। কে কে ওখানে? বেরিয়ে এসো, আমার সামনে এসো। সে এগিয়ে এলো। কি সর্বনাশ! সেই সব দেহ। সে আমার ঘরে এসে ঢুকেছে। আমি ছুটে বেরিয়ে এলাম, দরজা বন্ধ করে দিলাম। আমার তখন ঘামে শরীর ভিজে গেছে। ভয়ঙ্কর একটা আতঙ্ক আমাকে ঘিরে ধরেছে।
আমি কোনো ক্রমে আমার ঘরে এলাম। এই সব দেহের যে আত্মা, সে এখন প্রেতাত্মায় পরিণত হয়েছে। আমার প্রতি তার ভয়ঙ্কর রাগ। আমি যদি সেই সব দেহ পুড়িয়ে দিতাম তাহলে সে কিছুটা হলেও মুক্ত আত্মা হতে পারত, কিন্তু আমি সব সাধনা অপূর্ণ রেখে সেই শ্মশানেই তার দেহ ফেলে চলে এসেছিলাম। পচে গলে তার সেই দেহটা পোকায় খেয়েছিল। একবার সে আমাকে মারতে এসেছিল সে ভয়ঙ্কর রাতে, কিন্তু সে যাত্রায় আমি রক্ষা পেয়েছিলাম কাল ভৈরবের কৃপায়। কিন্তু এখন আমাকে ধরতে না পেরে আমার প্রিয়জনদের ক্ষতি করার চেষ্টা করছে। আর বিরাজ হলো, তোমাদের আগেই বলেছি, অতি অনুভূতিশীল একজন মহিলা। তার দেহে প্রেতাত্মা ভর করা খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। কিন্তু আমি বিরাজকে বাঁচাবো কি করে? কোনো সাধারণ অপদেবতা তাড়ানোর যোগ্যতে তো একে তাড়ানো যাবে না। তাহলে কি এ আমার ওপর প্রতিশোধ নিতে গিয়ে বিরাজকে মেরে ফেলবে ধীরে ধীরে? মনে পড়ে গেল যে আমার যে ভাই মারা গেছে তার মৃত্যুর কারণ চিকিৎসা বিজ্ঞানের দিকের থেকে অজানা থেকে গেছে। তাহলে কি এই প্রেতাত্মা তার মৃত্যুর জন্য দায়ী? সে একবার এই অঞ্চলে এসেছিল, এখান থেকে ফিরে যাবার পর সে অসুস্থ হয়ে পড়ে। আমার মনে হলো এটাই ঠিক। আমার বুকের রক্ত হিম হয়ে গেছে ততক্ষণে। তাহলে কি এই প্রেতাত্মা তার ভয়ঙ্কর প্রতিশোধের নেশায় আমার পরিবারের সবাইকে শেষ করে দেবে? কি করব আমি? আবার সব সাধনায় বসবো? এই চিন্তা আমার মাথায় এলো। ওরে বাবা, সে কি কথা? আপনি আবার সব সাধনায় বসলেন নাকি? আমার তো শুনেই ভয় লাগছে। না, সেই রকম জোর আর আমার ছিল না। আর তাছাড়া আমাকে তখন বিরাজকে বাঁচাতে হবে। সব সাধনায় বসে সাধনা করার মতন সময় আর নেই। তাহলে কি করলেন? যজ্ঞ করলেন? কিন্তু আপনি তো বললেন সাধারণ কোনো যজ্ঞতে এই পিশাচ যাবে না। তুমি বড়ই অধৈর্য কিশোরী। তোমাদের বললাম তো এখানে তোমাদের একটা বিশেষ ভূমিকা আছে। না, কোনো যজ্ঞ আমি করিনি, তবে পরে একটা কবচ করে দিয়েছিলাম। কিন্তু সেই সময় বিরাজকে কি করে বাঁচাবো সেটাই আমার কাছে প্রধান চিন্তার বিষয় ছিল। শেষ পর্যন্ত আমার ছোট ঠাকুরদার আশীর্বাদে বিরাজকে বাঁচাতে পারলাম। মানে সেই কেদারনাথ চক্রবর্তী যাকে খুঁজতে আমরা কেদারনাথের পথে গিয়েছিলাম, তিনি এসেছিলেন? তার সঙ্গে দেখা হলো আপনার? আহা কিশোরী, তুমি বড্ড কথা বল। কেদারনাথ চক্রবর্তী এলেন আর ঠাকুরমশাই আমাদের খবর দিলেন না, সেটা কখনো হতে পারে? ঠাকুরমশাই কিন্তু একবারও বলেননি যে তার সঙ্গে কেদারনাথ চক্রবর্তীর দেখা হয়েছে। তিনি বলেছেন কেদারনাথ চক্রবর্তীর আশীর্বাদের জোরে তিনি বিরাজকে সুস্থ করে তুলেছিলেন। তাই না ঠাকুরমশাই? আমি ঠিক বলেছি? একদম ঠিক বলেছ। কিন্তু সেদিন রাতটা যে কিভাবে কাটিয়েছি সে আমি জানি। বাড়িতে বিশেষ কেউ ছিল না। এদিকে বিরাজের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। আমার সাহস ছিল না যে আমি ওই ঘরে যাই, কিন্তু মনটা যখন খুবই অস্থির হয়ে উঠেছে একবার বিরাজের ঘরে গেলাম। দরজাটা ফাঁক করে দেখলাম ঘরের কোণে সেই অন্ধকার। আমি বললাম, শোনো, তুমি এই ঘরে আছো আমি জানি। আমার কর্মের ফলেই তুমি এখানে এসেছো, কিন্তু তুমি আমাকে শাস্তি দাও। আমার বোনকে কেন শাস্তি দিচ্ছ? কি করলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে বলো? আমি তোমাকে আমার প্রাণটাও দিতে রাজি আছি। তুমি শুধু বিরাজকে ছেড়ে দাও। এর উত্তরে কোনো সাড়া এলো না। আমি ঘরে একটু ঢুকে এলাম। বিরাজের কপালে হাত দিয়ে দেখি তার কপাল একেবারে ঠান্ডা। তাহলে কি বিরাজের প্রাণটা বার করে নিয়েছে ওই শয়তানটা? আমার গলাটা কান্নায় বুঝে এলো। আমি ভাঙা গলায় বললাম, বিরাজ, বোন আমার, আমি পারলাম না তোকে বাঁচাতে। এখন আমি জামাইকে তোর ছেলেদের কি জবাব দেব বোন? আমার কথা শেষ হতে না হতে বিরাজ লাফ দিয়ে উঠল। তার চেহারা হয়ে গেছে এক পুরা কাঠের মতো, একটা প্রেতিনী মূর্তি যেন। সে বিকৃত স্বরে বলল, তুই আবার এসেছিস। এবার আমি তোকে গলা টিপে মারবো। আজ তোকে শেষ করে তবেই আমার শান্তি। না বিরাজ,
তুই একটু শান্ত হ বোন, আমি তো দাদা। আমি একটু মন্ত্র পড়া জল এনেছি, তোর গায়ে ছিটিয়ে দেব, তুই একদম ভালো হয়ে যাবি বোন। আমার গায়ে জল ছিটিয়ে দিবি? তোর এত বড় সাহস! তার আগে আমি তোকে শেষ করব। রোগা লিকলিকে দুটো হাত আমার দিকে এগিয়ে এলো। আমি কোনো রকমের লাফ দিয়ে সরে গিয়ে বাইরে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। আমার ঘরে গিয়ে বসে একটু নিঃশ্বাস নিতে পারলাম। আমি বুঝতে পারছিলাম যে বিরাজের শেষ অবস্থা এসে গেছে। প্রেতাত্মা তাকে প্রায় সম্পূর্ণভাবে গ্রাস করে নিয়েছে। ঘরে ঢুকে প্রথমে ধপ করে বিছানায় বসে পড়েছি। মাথা কাজ করছে না, এদিক ওদিক পায়চারি করছি, এক জায়গায় স্থির হয়ে বসতে দাঁড়াতে কিছুই পারছি না। ঘরময় পায়চারি করে বেড়াচ্ছে। এই সময়ে চারির কথা খুব মনে পড়ছিল। সে থাকলে নিশ্চয়ই কোনো পরামর্শ দিতে পারত আমাকে, কিন্তু এই প্রেতাত্মার হাত থেকে কোনোদিন কি নিস্তার নেই আমার বা আমার বংশের লোকেদের? ঘরে একটা তৈলচিত্র করানো ছিল ঠাকুরদার। রাজা রাজরার আমলে এসব শিল্পীদের দিয়ে করানো যেত, কিন্তু তার বদলে বেশ খানিকটা পারিশ্রমিক দিতে হতো। তো সেই তৈলচিত্রের সামনেই হাত জোর করে দাঁড়ালাম, কিন্তু কিছুতেই কোনো উপায় বার করতে পারলাম না। ঘরের আলো নিভিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়লাম। চোখ বুজে শুয়ে ভাবছিলাম, হে ঈশ্বর, আমাকে তোমার কাছে ডেকে নাও, তাহলেই সবার জীবন বেঁচে যাবে। অনেকক্ষণ পর টের পেলাম আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘরের কোণে একটা জলের কুঁজো রাখা ছিল, উঠে জল গড়িয়ে খেলাম। হঠাৎ নজরে এলো আমার বিছানার উপরে কি একটা নীলচে আভা দেখা যাচ্ছে অন্ধকারে। কি এটা? আমার ঝোলাটা ছিল সেখানে, তার মধ্যে থেকে নীল আভাটা আসছে। বিদ্যুৎ চমকের মতো আমার মনে পড়ে গেল ছোট ঠাকুরদার দেয়া সেই পাথরটার কথা। তখনই বিভূতির বলা কথাগুলোও মনে পড়ে গেল। ছোট ঠাকুরদা এই পাথরটা দিয়ে তোমাকে কি বলেছিল তোমার মনে আছে বিভূতি? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তিনি বলেছিলেন তারানাথকে বলিস এই পাথরটা যত্ন করে রাখতে, আর ওনাদের বংশে যদি কেউ বিপদে পড়ে তাহলে সেই বিপদ থেকে তাকে রক্ষা করবে এই পাথরটাই। পাথরটা দেখতে এমনি সাধারণ পাথরের মতো, কিন্তু সময় বিশেষে এটা নিজের অস্তিত্ব জানান দেয়। এতক্ষণ আমার পাথরটার কথা মনেই ছিল না, কিন্তু পাথরটা নিজে থেকেই তার অস্তিত্ব জানান দিল। অন্ধকার ঘরের মধ্যে একটা নীল আলো ফুটে উঠল। আমি পাথরটা বার করে কপালে আর বুকে ঠেকালাম। এই পাথরটাই বিরাজের প্রাণ বাঁচাবে। আমি পাথরটা হাতে নিয়ে বিরাজের ঘরের দিকে গেলাম। দরজাটা আস্তে খুললাম। সেই বিশ্রী গন্ধ আমার গা গুলিয়ে উঠল। ঘরের অন্ধকার যেন আরো গাঢ় হয়েছে। পাথরটা আমার হাতের মুঠোর মধ্যে ছিল। তার ভেতর থেকে একটা নীল জ্যোতি বের হচ্ছে। সেই নীল জ্যোতিতে ঘরের আঁধার কিছুটা কেটে গেল। আমি কোনো দিকে না তাকিয়ে আগে বিরাজের কাছে গেলাম। সে নিষ্প্রাণ হয়ে শুয়ে রয়েছে, তবে নিঃশ্বাস এখনো চলছে খুব ধীরে। আমি বিরাজের কপালে মুখে দুই হাতে পাথরটা ঠেকালাম। তার বুকের ওপরে পাথরটা কিছুক্ষণ চেপে ধরে থাকলাম। আস্তে আস্তে তার ঠান্ডা শরীরে তাপের সঞ্চার হতে শুরু করলো। বিরাজের শরীরের চারপাশে যে জমাট বাঁধা অন্ধকার ছিল সেটাও হালকা হচ্ছে আস্তে আস্তে। আমি লক্ষ্য করলাম ওই জমাট বাঁধা অন্ধকারটা যেন একটা ধোঁয়ার কুণ্ডুলির মতো আকার নিচ্ছে। আমি উঠে গিয়ে দুটো জানলা খুলে দিলাম। আবার বিরাজের পাশে বসে ওর সারা গায়ে আমি পাথরটা বুলিয়ে দিচ্ছি। ওই জমাট বাঁধা অন্ধকারটা যেন ধোঁয়ার কুণ্ডুলির আকার নিয়েছে, সেটা যেন একটা মানুষের অবয়ব ধারণ করল। হাওয়ায় ভেসে ভেসে সেটা জানলা দিয়ে বেরিয়ে গেল। সেই সঙ্গে সঙ্গে সেই বিশ্রী গন্ধটাও আস্তে আস্তে ফিকে হয়ে গেল। সমস্ত ঘরে একটা হালকা নীলচে আলো ফুটে উঠেছে। কোথাও আর কোনো জমাট বাঁধা অন্ধকার নেই। আমি জানলার কাছে গিয়ে বাইরে তাকালাম। একটা গাছের ওপরে বড় আকারের কোনো পাখি বসে রয়েছে। মনে হচ্ছে শকুন।
ধোঁয়ার কুণ্ডুলিটা সেই শকুনের কাছে গিয়ে মিলিয়ে গেল। শকুনটা ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল দেখতে পেলাম। জানলাটা আমি বন্ধ করে ঘরের মধ্যে ধূপ ধুনো জ্বালিয়ে দিলাম। আমার ঝোলার থেকে গঙ্গার জল বার করে চারিদিকে ছিটিয়ে দিলাম। নীল পাথরটা তখনও বিরাজের বুকের ওপর ছিল। আস্তে আস্তে বিরাজ তার নিজের রূপ ফিরে পাচ্ছে। আমি পাথরটা নিয়ে আমার কপালে ঠেকালাম আর ছোট ঠাকুরদার উদ্দেশ্যে প্রণাম জানালাম। কিছুক্ষণ পরেই বিরাজ চোখ মেলে তাকালো। তার নজরে এলো যে আমি তার মাথার কাছে বসে আছি। সে একটু আশ্চর্য হয়ে বলল, এ কি দাদা, তুমি এখানে বসে আছো এখন? কিছু হয়েছে? না না বোন, কি হবে, সব ঠিক আছে। আমি দেখতে এসেছিলাম তুই একা ঘরে শুয়ে আছিস, ভয় টয় পেলি কি না। না না, আমি তো ভালোই ঘুমিয়েছিলাম, কিন্তু তোমাদের জামাই, সে তো আমার সঙ্গেই ছিল, সে কোথায় গেল? না না, তোকে পৌঁছে দিয়েই তো জামাই চলে গেল। তার নাকি কি মোকদ্দমা আছে জেলা কোর্টে। ও হ্যাঁ, ঠিকই তো। আসলে আমি ঠিক মনে করতে পারছিলাম না কখন নিলাম। রাত হয়ে গিয়েছিল, বোধহয় এসেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই না? এখনো রাত আছে, ঘুমিয়ে পড় বিরাজ। কাল আমি নিজে তোকে তোর নিজের বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আমি বুঝতে পারছিলাম পুরো একটা দিন রাতের স্মৃতি বিরাজের মাথা থেকে মুছে গেছে। পরের দিন সকালে আমার ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়। উঠে দেখি বিরাজ বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সে আমাকে দেখে বলল, দাদা, তৈরি হও না, রওনা দিতে হবে। তুমি আমার বাড়ি যাবে ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। আমার ছেলেরা তোমার যে কত গল্প শুনেছে আমার কাছে, তারাও খুব খুশি হবে। তোমাকে কিন্তু আমার বাড়ি 2 দিন থাকতে হবে, না হলে আমি ছাড়বই না। আমরা রওনা দিলাম। বিরাজের শ্বশুর বাড়ি আমাদের 2 গ্রামের পরে। এখন এই রাস্তায় বাস চালু হয়েছে। বাসে করে আমরা 1 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে গেলাম। একটু বেলা হয়েছিল, জামাই বাড়িতে ছিল না। বিরাজের শ্বশুর মশাই মারা গেছেন, তার শাশুড়ি মা বেঁচে আছে। সকলের সঙ্গে দেখা হবার পর দুপুরের খাওয়া সেরে যখন একা বসেছিলাম, বিরাজ এসে বলল, সংসারের কাজ কি আর শেষ হয়? এখনও তো তোমার জামাই এলো না। এইদিকে বড় ছেলে শহরে একটা কাজে গেছে, আজ বোধহয় সে ফিরবেও না। তুমি কিন্তু ওদের সঙ্গে দেখা করে তবেই যেতে পারবে। 2 দিন এখানে তোমাকে থাকতেই হবে। তবে দাদা, একটা কথা বলি করে তোমায় বলতে পারছি না। গতকাল রাতে না আমি স্বপ্ন দেখলাম, একজন সাধু বাবা আমার মাথার কাছে দাঁড়িয়ে আছেন, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি ঠিক বুঝতে পারলাম না তিনি কে। দেখতে কিছুটা তোমার মতো, মানে তোমার আরও বয়স হলে যেমন দেখতে হবে তেমন। আমাদের একজন ছোট ঠাকুরদা ছিলেন, মানে আমাদের ঠাকুরদার ভাই। তিনি ছোট বয়সেই সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। হ্যাঁ, আমার সাথে তার চেহারার মিল আছে। তিনি আমার স্বপ্নে এসেছিলেন। এতদিন পর কি তিনি বেঁচে আছেন? আশ্চর্য। আমি বিরাজকে আর কিছু বললাম না, কিন্তু বুঝতে পারলাম কেন ছোট ঠাকুরদা বিরাজকে দেখা দিয়েছেন। তার আশীর্বাদে বিরাজ প্রাণ ফিরে পেয়েছে, তাই তিনি নিজের চোখে একবার বিরাজকে দেখে গেলেন। কিন্তু এটা কি কোনো ইঙ্গিত ছোট ঠাকুরদার আমাদের প্রতি? জানি না কি ইচ্ছে ঈশ্বরের। হয়তো তিনি তার প্রিয়জনকে একবার করে দেখতে চাইছেন। আমি বিরাজকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বিরাজ, আমি তোকে যে একটা কবজ দিয়েছিলাম সেটা তুই খুলে ফেলেছিস? এটা কিন্তু তুই ঠিক কাজ করিসনি বোন। না গো দাদা, আমি খুলে ফেলতে চাইনি। আমার শ্বশুরমশাই যখন মারা গেলেন, তখন আমার শাশুড়ি মা বলেছিলেন ওটা কিছুদিনের জন্য খুলে রাখতে। অশৌচ অবস্থায় কবজ নাকি পড়তে নেই। আমি খুলে রেখেছিলাম, কিন্তু সেটা চুরি হয়ে যায়। আমি অনেক খুঁজেছি, তারপর আর পাইনি। তাই নাকি? ওই কবজ কে চুরি করবে? ওই কবজ একটা বিশেষ ধরনের কবজ। এটা নিয়ে কার কি লাভ হবে? জানো দাদা, আমি জানি ওটা কে নিয়েছে, কিন্তু আমি ভয় বলতে পারিনি। মানে তুই জানিস কে নিয়েছে? হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস উনিই নিয়েছেন। আমার শ্বশুরমশাইয়ের কাজের সময় কাশি থেকে আমার শাশুড়িমার গুরুদেব আর তার সঙ্গে একজন ভৈরবী মা এসেছিলেন। তিনি আগেও একবার আমাদের বাড়ি এসেছিলেন। তখন তিনি আমার কবচটা সম্পর্কে অনেক কৌতূহল প্রকাশ করেন, কিন্তু তখন তো আমার হাতে কবচটা পড়া ছিল, তাই তিনি কিছু করতে পারেননি। কিন্তু পরে শ্বশুরমশাই মারা যাবার সময়
আমি ওটা তাড়াহুড়ো করে আমার ঘরে একটা কৌটোর মধ্যে রেখেছিলাম। পরে কিছুতেই খুঁজে পেলাম না। ভৈরবী মা ততদিনে আমাদের বাড়ি থেকে চলে গেছেন। আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমার শাশুড়ি মা কিছুতেই বিশ্বাস করবেন না আমার কথা, তাই আমি চুপচাপ ছিলাম। আর তুমি তো এখন কত দূরে, সেই কলকাতায়, তোমাকে কি করে খবর দিতাম? এটা ঠিক হয়নি। ওই কবজটা সবসময় পড়ার জন্য আমি দিয়েছিলাম। যাক, যে কারণে আমি ওই কবজ দিয়েছিলাম সেটা তো আর হয়নি, এটাই একটা স্বস্তি। তবে যে যার তার হাতে ওই কবজটা যাওয়া ঠিক নয়। যে চুরি করেছিল কবজটা সে বুঝতে পেরেছিল যে ওটা একটা বিশেষ কিছু। জানো দাদা, তোমাকে একটা কথা বলি। আমি কিছুদিন আগে ওই ভৈরবী মাকে গড়ান গাছার মাঠের কাছে দেখেছি। সে আবার এসেছে, কিন্তু আমাদের বাড়িতে আসেনি। না না, সে আবার আসবে কেন? তুই কাকে না কাকে দেখেছিস। যাকে, জামাই এসে গেলে তার সঙ্গে দেখা করে আমি রওনা দেব কালকে। দাদা, আমার ছোট ছেলের বিয়েতে কিন্তু তোমাকে আসতেই হবে সবাইকে নিয়ে। আমি যথাসময়ে পত্র দিয়ে দেব। আচ্ছা, বেশ বেশ, সে হবে ক্ষণ। তবে সে ভৈরবী যদি সত্যি এসে থাকে, তাকে ঘরে ঢুকতে দিবি না। সে কি জন্যে কবজটা চুরি করেছিল জানি না, হয়তো তোদের পরিবারের ক্ষতি করা তার উদ্দেশ্য ছিল। দাদা, এখন ওর কাছে গিয়ে কবজটা চাইবো? তুমি তো কবজটা দেখলেই চিনতে পারবে। দূর পাগলি মেয়ে, চাইলেই কি সে দিয়ে দেবে কবজটা? আসলে আমার খারাপ লাগছে। আমার ভালোর জন্যই তুমি কবজটা দিয়েছিলে, সেটা এইভাবে হারিয়ে গেল। বেশ বেশ বেশ, আবার না হয় তৈরি করে দেব, চিন্তা করিস না। আমি এখন একটু ঘুরে আসি, তোদের গ্রামটা দেখে আসি। আমি উঠে গেলাম, না হলে বিরাজ বক বক করে আমার মাথা ধরিয়ে দেবে। অনেক দিন পর আমাকে পেয়েছে তো। আমি বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, কিন্তু আমার মাথায় ঘুরছিল সেই ভৈরবীর কথা। ভৈরবী যদি কিছু ক্ষমতা সম্পন্ন হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে ওটা একটা বিশেষ ধরনের কবচ। ওই কবচের দ্বারা অপদেবতাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা যায়। সে যদি ওই কবচটায় আরও কিছু শক্তি প্রদান করতে পারে তাহলে কোনো অপদেবতা তার কোনো ক্ষতি করতে পারবে না, বরং সেই অপদেবতাদের বশ করতে পারবে। তাই তার কবল থেকে কবচটা উদ্ধার করা দরকার। কিন্তু তাকে পাবো কোথায়? একজনকে জিজ্ঞেস করলাম গড়ান গাছের মাঠ কোথায়। সে আমাকে দেখিয়ে দিল একটা সোজা রাস্তা, কিন্তু অনেকটা দূর। গ্রামের একদম শেষ প্রান্তে গড়ান গাছার মাঠ। সেখানে আগামীকাল শনিবার কালী পুজো উপলক্ষে মেলা বসবে। এই মেলা নাকি বহু বছর ধরে হচ্ছে। অনেক সন্ন্যাসী, সাধু, তান্ত্রিক, কাপালিকরা এই মেলা দেখতে আসে। আগে ছাগ বলি হতো, এখন বলি বন্ধ হয়ে গেছে। আমি ভাবলাম ভালোই হলো, এই উপলক্ষে একটা গ্রাম্য মেলা দেখা যাবে, আর ভৈরবীর দেখাও পেতে পারি। আমি এগিয়ে গেলাম। অনেকটা পথ যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে গেল। মাঠে কোনো মন্দির নেই। একটা বট গাছের তলায় একটা কালী মূর্তি রয়েছে চোখে পড়ল। মাঠে কিছু কিছু জায়গায় ধুনি জ্বালিয়ে কিছু সাধু বসে আছেন। মা কালীর মূর্তির পাশে দুটো মশাল জ্বলছে। আমি ফিরেই আসছিলাম, হঠাৎ চোখ পড়ল একজন মধ্যবয়স্ক ভৈরবী এদিকে এগিয়ে আসছেন। তার পরনে লাল কাপড়, মাথার চুল চূড়ো করে বাঁধা, কপালে বড় সিঁদুরের টিপ। আমার নজরে পড়ল তার বাহুতে রয়েছে একটা কবচ, অবিকল বিরাজের সেই কবচটার মতো। কিন্তু তিনি মহিলা। আমি হঠাৎ করে গিয়ে তার কাছের থেকে কবচটা চাইতে পারি না। ভাবলাম কাল বিরাজকে সঙ্গে নিয়ে এসে কবচটা চাইব, আর বিরাজ নিশ্চয়ই তাকে চিনতে পারবে যে এই হচ্ছে সেই ভৈরবী যে তার কবচটা নিয়েছিল। বাড়ি ফিরে বিরাজকে সব কথা বললুম। বিরাজকে বলে দিলাম জামাইকে যেন সেই সব কথা না বলে। গ্রামের মেলা দেখব এই উপলক্ষে আর একদিন বিরাজের বাড়িতে থেকে গেলাম। পরের দিন বিরাজ উপোস করে থাকলো মা কালীর কাছে পুজো দেবে বলে। জামাইকে আমরা মেলা দেখতে যাচ্ছি বলে বিকেল বেলায় বেরোলাম। বেশ অনেকটাই পথ। গ্রামের অনেকেই যাচ্ছে মেলা দেখতে। রাস্তায় বেশ ভিড়। যত কাছাকাছি যাচ্ছি তত যেন ভিড়ের গতি বাড়ে। মাঠের মধ্যে ঢোকার পর দেখি লোকে লোকারণ্য, খুবই ভিড়। কালী মূর্তির কাছে আলো দিয়ে সাজানো হয়েছে, ঢাক বাজছে। সে এক উৎসবের পরিবেশ।
এখনো পুজো শুরু হয়নি, এদিকে নানা রকমের দোকান, কিন্তু এই ভিড়ে সেই ভৈরবীকে খুঁজে পাবো কোথায়? বিরাজ অতি কষ্টে ভিড় ঠেলে পুজোর ডালা দিয়ে এলো। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। বিরাজ কাছে এলে বললাম, এই ভিড়ে তো ভৈরবীকে খুঁজে পাওয়া যাবে না, কি করি? মনে হয় না আর কবচটা পাওয়া যাবে। তাই তো মনে হচ্ছে। তাও একটু ঘুরে দেখি, ওইদিকে দূরে সাধুরা বসে আছেন, তাদের মধ্যে যদি দেখতে পাই। আমরা মাঠের ভেতরে গেলাম, কিন্তু সব জায়গাতেই অনেক লোক, একমাত্র নদীর ধারে একটু ফাঁকা ফাঁকা। একটু এগিয়ে বিরাজ আর যেতে চাইল না, বলল, চলো দাদা, দরকার নেই, কেমন যেন ভয় ভয় করছে, ওদিকে খুব অন্ধকার। আমিও চাইছিলাম না বিরাজকে নিয়ে ওদিকে যেতে। ফিরে আসছি, আমার কেমন যেন মনে হলো কেউ আমাদের অনুসরণ করছে। বেশ কিছুটা হাঁটার পর হঠাৎ করে পিছন ফিরলাম, দেখলাম কালকের সেই ভৈরবী। আমরা তাকে দেখতে না পেলেও সেই আমাদের দেখতে পেয়েছিল, সে অনুসরণ করছিল আমাদের। বিরাজও পিছন ফিরেছিল, সে বলে উঠল, এই তো সেই ভৈরবী। ভৈরবী একটু হক চকিয়ে গিয়েছিল আমাদের আচমকা পিছনে ফিরতে দেখে, কিন্তু সেই ভাবটা গোপন করে সে বলল, কি হয়েছে? তুই বিরাজবালা, তাই না? তোর বাড়িতে একবার আমি গিয়েছি, এবার আমার একটু তাড়া আছে, তাই যেতে পারিনি। ভালোই হলো, তোর সাথে এখানে দেখা হয়ে গেল। আমি মায়ের কাছে তোর নামে পুজো দিয়ে দেব। না না, তোমাকে পুজো দিতে হবে না, আমি পুজো দিয়ে দিয়েছি। দাদা, ওর হাতের ওপরে কবচটা লক্ষ্য করেছো? ওটাই সেই কবচ। কি? তোর এত বড় সাহস! আমার কথার উপর কথা বলিস? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। দূর হয়ে যাব, তার আগে আপনি বিরাজের কবচটা ফেরত দিন। কিসের কবচ? এটা আমার। না, এটা আমার কবচ, এটা আপনি আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন, এখন ফেরত দিন। এদিকে তর্কাতর্কিতে আমাদের আশেপাশে লোক জমে যাচ্ছে। আমি বিরাজকে বললাম, আহা, উত্তেজিত হোস না বিরাজ, আমি দেখছি, লোক জমে গেলে মুশকিল হবে। আমি একপাশে ভৈরবীকে ডেকে নিয়ে গিয়ে তাকে বোঝালাম আমি কেন বিরাজকে এই কবচটা দিয়েছিলাম। প্রথমে সে কিছুই স্বীকার করছিল না, পরে সে বলল, হ্যাঁ, স্বীকার করছি, ওর কবচটা আমি চুরি করেছিলাম। আসলে আমি যে কাপালিকে ভৈরবী ছিলাম, সে বিরাজের রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল। সে আমাকে ছেড়ে ওকে ভৈরবী করতে চেয়েছিল। এই জন্যে আমি ওর কবচটা চুরি করেছিলাম, যাতে ওর ক্ষতি হয়। কিন্তু এই কবচ আমি নিজের হাতে পড়তে পারিনি। কাশীতে একজন হিমালয়ের সাধুর সাথে দেখা হয়েছিল, তার হাতে আমি সেটা দিয়ে দিয়েছিলাম। আসলে তিনি এমন সব কথা বলেছিলেন যে আমি আর ওটা রাখতে সাহস করিনি। তার শেষ কথাটা আমার মনে আছে, এটার যে মালিক তিনি তাকে এটা ফিরিয়ে দেবেন। ভৈরবী তার কবচটা খুলে বিরাজকে ভালো করে দেখল। আমরা বুঝতে পারলাম এটা সেই কবচ নয়। যাই হোক, আমরা ফিরে এলাম। বাড়ি ফিরে বিরাজ এমন একটা কথা বলল যেটা আমার মনের মধ্যে এখনো গেঁথে আছে। হিমালয়ের সাধু মানে আমাদের সেই হারিয়ে যাওয়া ছোট ঠাকুরদা হয়তো। তাহলে তিনিই কি আমার কবচটা তার নিজের কাছে রেখে দিয়েছেন? আমিও ভাবলাম, তাহলে কি তিনি তার পরিবারের লোকদের আরো একবারের জন্যে কোনোভাবে দেখা দেবেন? এসব ঘটনা কি তারই ইঙ্গিত? তারানাথ এই পর্যন্ত বলে চুপচাপ বসে থাকলেন। আমরা আর তাকে বিরক্ত না করে সেদিনের মতো বেরিয়ে এলাম। রাজপ্রতাপের থেকে আপনারা শুনছিলেন একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, দেবযানী চ্যাটার্জির কলমে, প্রেতমুক্তি কবচ। তারানাথ তান্ত্রিক চরিত্রটির সৃষ্টিকর্তা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীতে তার সুযোগ্য পুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের চরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই নিবেদন শেষ করছি। আজকের গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে মৌসুমী, বর্ণালী, সৌরভ সাহা, নিরুপম,
অতনু এবং আমি আপনাদের প্রিয় ঠাকুরমশাই রাজপ্রতাপ বসু। গল্পটি কেমন লাগলো তা জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে। আপনারা জানেন আমি প্রত্যেকটি কমেন্ট পড়বার চেষ্টা করি এবং তাদের রিপ্লাই দেবার চেষ্টা করি। আপনাদের মতামত আমাদের আরও উৎসাহিত করে তোলে নতুন নতুন গল্পের প্রতি। জানি নাকি আজকের এই গল্পটি শেষ হওয়ার পর থেকেই শুভ সূচনা হতে চলেছে পুনরায় প্রজেক্ট পাসিং শো সিজন 9-এর। প্রজেক্ট পাসিং শো সিজন 9, যেটি 3টে গল্পের পরে বন্ধ হয়েছিল, সেটি আবার শুরু হচ্ছে এবং এবার ব্যাক টু ব্যাক আরও 3টি গল্প দিয়ে সিরিজটি আমরা শেষ করতে চলেছি। তাই সঙ্গে থাকুন, যুক্ত থাকুন এবং শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক, আপনাদের প্রিয় গল্পের চ্যানেল। ধন্যবাদ।